এই শালা, বল আমি তোর কে? সাদ চমকে দ্রুত বলে। বউ, বউ তুমি আমার বউ। তো এই মেয়েকে? খালাম্মা, খালাম্মা। মেয়েটি সাদের সম্বোধন শুনে রেগে মেগে চলে যায়। মেয়েটি যেতেই সুমনা রেগে বলে। বেয়াদব লুচ্চা, তুমি কখনো ঠিক হবে না। আমি জানি। থাকো। আমিও সুন্দর সুন্দর মেয়েদের সাথে, আমিও সুন্দর সুন্দর ছেলেদের সাথে ফ্লার্ট করব। বলে যেতে নাই, তবে সাদ সুমনার হাত ধরে টেনে এক পাশে নিয়ে যায়। এক হাতে জড়িয়ে বলে। না না জান, এমন করো না। শোনো শোনো, জরুরি কথা। সুমনা সাদের দিকে না তাকিয়েই বলে। কি? তোমাকে একদম বারবি ডল লাগছে বেবি। সুমনা প্রশংসা শুনে গলে যায়, মুখে হাসি ফুটে ওঠে। সাদ আবার বলে। ভাইয়ের বিয়েটা খালি শেষ হোক, তারপরে আমি আমার মিশনে নেমে যাব। সুমনা কিছুটা লজ্জা পাওয়ার ভান করে, তা দেখে সাদ বলে। থাক বেবি, এত কষ্ট করে নাটক করতে হবে না। আমি জানি তুমি নির্লজ্জ। সুমনা কটমট চোখে তাকাতেই সাদ থতমত খেয়ে ফের মুচকি হেসে বলে। ইয়ে মানে, বিয়ের পর আমরা আমাদের ছেলের নাম রাখবো ইলেকট্রন, আর মেয়ের নাম রাখবো প্রোটন, কেমন? সুমনা সাদের মুখপানে চেয়ে কিছু একটা ভেবে চিন্তিত হয়ে গেল। তাহলে নিউট্রনের কি হবে? সাদ বলে। ওকে, পরে দেখা যাবে। রাত 11টা। সব গেস্টরাই চলে গেছে অলরেডি। মেঘের হাত ধরে রুদ্র এগোচ্ছে বাড়ির দিকে। হঠাৎ রুদ্র নরম কণ্ঠ জিজ্ঞেস করে। সারপ্রাইজ কেমন লাগলো বউ? মেঘ হাসি মুখে ঘাড় ঘুরিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে। আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল এটা। রুদ্র মুচকি হেসে প্রত্যুত্তরে বলে। এখন আমার লাইফের বেস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেকে আস্তে ধীরে তৈরি করুন ম্যাম। মেঘ কনফিউজড হয়ে জিজ্ঞেস করে। কোনটা? রুদ্র মেঘের হাত ছেড়ে হাঁটার গতি বাড়িয়ে কিছুটা সামনে এগিয়ে উচ্চারণ করে। পাপ পাপ পাপ। মেঘের পা থমকে যায়, কিছু মুহূর্ত লাগে বুঝতে। পরক্ষণেই মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। কিরে, একা একা হাসছিস কেন? ভূতে ধরলো নাকি? মুখে হাসি নিয়ে পেছনে ফিরে তাকায় পিহু। মেঘকে এত খুশি দেখে ফুস করে শ্বাস ছাড়ে। তোমারই সময়, হাসতে থাকো। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। বলেছিলিস? রিজেক্ট খেয়েছি। মেঘ এগোতে এগোতে বলে। কি বলেছে? পিহু মেঘের সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে। বলে আমি নাকি বাচ্চা মেয়ে, এখন আবেগের বয়স। আরে ভাই, আজকে বিয়ে হলে কালকে বাচ্চার মা হয়ে যাব। পরশু বাচ্চার বাচ্চা এসে আমাকে দাদি ডাকবে, আর আমাকে বলে বাচ্চা। মেঘ ফিক করে হেসে বলে। মেঘ বাদ দে। কি বাদ দেব? আমি ওনাকে রাজি করিয়েই ছাড়বো। তপ্ত শ্বাস ফেলে বলে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না পিহু। আমি চাই না তুই কষ্টে থাক। ওনার চিন্তা বাদ দে। তোর জন্য আল্লাহ আরো ভালো ছেলে রেখেছে, দেখিস। তোকে রানী বানিয়ে রাখবে। পিহু মুচকি হেসে হাঁটার মধ্যেই মেঘকে এক হাতে জড়িয়ে ধরে। ও মেরে জান, এত চিন্তা আমাকে নিয়ে? মেঘ গ্রাউন্ড সামলাতে সামলাতে বলে। পিহু আরে কি করছিস? নিজেও পড়বি, আমাকেও ফালাবি। এসব পাত্তা না দিয়ে মেঘের গলায় ঝুলেই বলে। জানিস, উনি অনেক কেয়ারিং। আমার মনে হয় আমি চেষ্টা করলে ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। তারপর পিহু তখনকার সবকিছু খুলে পড়ে। মেঘ সব শুনে বলে। মনে তো হচ্ছে ম্যানার ভালোই, ভদ্র। নয়তো একা বাড়িতে পেয়ে কোনো না কোনো বাজে ইঙ্গিত দিতই। হুম, এসবই ভাবছি। কথা বলতে বলতে যে যার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় যেতে যেতে প্রায় 12টা। রুদ্র সারাদিনের ধকলে মেঘকে বুকে নিয়ে শুতেই ঘুমিয়ে পড়ে। তবে মেঘের চোখে ঘুম নেই। রুদ্রের মুখপানে তাকিয়ে থাকে, কেমন জানি তার প্রতি মায়া বেরিয়েই যাচ্ছে। গভীর ঘুমে তলিয়ে দেখতে কি স্নিগ্ধ লাগছে। কপালের উপরে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আলগোছে পড়ে আছে। মেঘে ধীরে ধীরে তা সরিয়ে দেয়, কপালের দিকে তাকাতেই ফিক করে হেসে দেয়। মনে পড়ে সেই প্রথম দিনের কথা। সেদিন তো উনার কপাল ফাটিয়ে দিয়েছিলাম। হঠাৎ মনে এক অদ্ভুত ইচ্ছে জাগে। নিজেকে নিজে ধাতস্থ করলেও মনের ভেতর কেমন করছে, যেন এই কাজটা না করলেই নয়। সে তো ঘুমিয়েই আছে ভেবে মাথাটা হালকা তুলে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় রুদ্রের কপালে। তবে এতেও যেন মন ভরেনি। এবার আরেকটু গভীর করে ঠোঁট ছোঁয়ায়, শব্দ করেনি যাতে রুদ্রের ঘুম না ভাঙে। তবে মুহূর্তেই চমকে যায়। রুদ্র তার ঘুম ভাঙা আধো আধো কণ্ঠে বলে ওঠে। এত কিপটেমি কেন বউ? ভালোভাবে দাও না। মেঘ একবার রুদ্রের মুখের দিকে তাকায়, চোখ বন্ধই। ঘুমের ঘোরে ছেলেদের কণ্ঠ নাকি অনেক বেশি সুন্দর হয়। মেঘ আজ তার প্রমাণও পেল। রুদ্রের কণ্ঠে যেন আরো আদর আদর পেল। এবার চুলের মধ্যে নিজের হাত ডুবিয়ে ধরে শব্দ করে একটা চুমু খেলো। তারপর রুদ্রের বন্ধনে আবারও আবদ্ধ হয়ে শুয়ে পড়ল। রুদ্র তার প্রেয়সীকে আরো নিজের সাথে মিশিয়ে নেয়। ভাইয়া, মার্কেটে নিয়ে যেতে পারবে?
সায়ান ভাইয়ের বিয়েতে পরার জন্য কিছুই পাচ্ছি না। রুদ্র খেতে খেতে বলে, 2 দিন পর পর যে কাপড় কিনিস সেগুলো গেল কোথায়? আরে ভাইয়া, তুমি বুঝবে না, সব পরে পিক তোলা শেষ। প্লিজ প্লিজ নিয়ে যাও না, মেঘেরও তো লাগবে। রুদ্র কিছু একটা ভেবে বলে। তো সাদকে নিয়ে যা, আমি একটু পরেই বের হব। পিহু নাক সিটকে বলে। সাদ ভাইকে নিয়ে গেলে তো দোকানের মেয়েদের সঙ্গে ফ্লার্ট শুরু করবে। সাদ খাচ্ছিল। পিহুর কথায় কাশতে কাশতে প্রায় দম বের হয়ে আসার উপক্রম। মেঘ ও সামিয়া মিটিমিটি হাসে। রুদ্র পানি এগিয়ে দিলে সাদ খেতে খেতে বলে। ওই, আন্তাজি বলবি না। আই এম ভেরি গুড বয়। হুম, গুড বয় না ছাই। আচ্ছা, বিকালে রেডি থাকিস, এসে নিয়ে যাব। খাওয়া শেষে রুদ্র চলে যায়। পিহু সুমনাকে কল দেয়। বিকেলে লোকেশন দিচ্ছি, চলে আসিস। সায়ান ভাইয়ের বিয়েতে আমরা তিনজন একই রকম পরবো। পিহুর কথার মাঝে সাদ এসে তার পাশে বসে। মানে বোনো? পিহু কল রেখে সন্দেহ ভরা চোখে তাকায়। কি ব্যাপার সাদ ভাই, এত ভালো ব্যবহার, আর তুমি? না মানে, তোরা একা একা যাবি? আমিও যাব তোদের সঙ্গে। কোনো দরকার নেই, ভাইয়া আমাদের নিয়ে যাবে। তোমার যে কি বা। সাদ ইনোসেন্ট মুখ করে বলে। ভাবলাম আমার বোনকে একটা জামা গিফট করব। থাক, যখন দরকার নেই তখন আর যাব না। গিফট কথাটা শুনতেই খুশিতে গদগদ হয়ে পিহু বলে। না না ভাইয়া, কেন যাবে না? তুমিও যাবে আমাদের সঙ্গে। তাদের ভাই বোনের খুনসুটি দেখে বাকিরা মুচকি হাসে। বিকেলের দিকে রুদ্রের অপেক্ষায় বসে আছে মেঘ, পিহু ও সাদ। সামিয়াকে বলা হয়েছিল কিন্তু তার নাকি কোচিং, তাই সে আসছেন না। কিছুক্ষণের মধ্যেই রুদ্রের গাড়ির হর্ন বাজায়। সবাই বেরিয়ে যায়। গাড়িতে বসতেই রুদ্র স্টার্ট দেয়। সাদ রুদ্রের পাশের সিটে বসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে। ভাইয়া, তুমি সিকিউরিটি ছাড়া যাচ্ছ? হুম। যদি কোনো সমস্যা হয় তখন তো তোমার শত্রুর অভাব নেই। কিছুই হবে না। শপিং মলে পৌঁছাতে সুমনার দেখা মেলে। সবাই গাড়ি থেকে নেমে যায়। রুদ্র গাড়ি পার্ক করে মুখে মাস্ক পরে নিজের চেহারা ঢাকার জন্য পরিচিত এক দোকানে ঢুকে লেহেঙ্গা দেখা শুরু করে। মেঘ একের পর এক দেখছে। দুইটা পছন্দ হয়েছে, এখন কোনটা নেবে বুঝতে পারছে না। বাধ্য হয়ে রুদ্রকে ডাকে। এই দেখুন তো, কোনটা ভালো লাগছে, এই গোলাপিটা না খয়েরিটা? রুদ্র মেঘের পাশে বসে বলে। আমার বউকে তো যে কোনো কাপড়েই সুন্দর লাগে। একে তো মেঘে চয়েস করতে না পেরে নিজের উপরে রেগে যায়, আবার কোমরেও ব্যথা করছে। বিরক্ত গলায় বলে। হয়েছে, পাম না দিয়ে বলুন কোনটা ভালো, আমি টায়ার্ড, আর বসে থাকতে পারছি না। রুদ্র থতমত খেয়ে যায়। বউটা রেগে আছে, তাড়াতাড়ি বলে। এই খয়েরিটাই বেশি সুন্দর। মেঘ খয়েরিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিছুক্ষণ, তারপর দোকানদারকে অন্য হাতের গোলাপি লেহেঙ্গাটা দেখিয়ে পড়ে। আঙ্কেল, এইটা প্যাক করে দিন। রুদ্র হতবম্ব হয়ে তাকায়। মেঘ তুমি ওটা নিলে কেন? কসমেটিক্স দেখতে দেখতে বলে। ওইটা ভালো লেগেছে। রুদ্র বিড়বিড় করে বলে। যদি নিজের চয়েসেই নিবে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে কেন? কিছু বলছেন? না না, কই কি বললাম? সবার শপিং শেষ হতেই 2 তলার ক্যাফেতে যায় সবাই। বেশ ক্ষুধা পেয়েছে। এক টেবিলে বসতেই রুদ্র হঠাৎ সাদকে জিজ্ঞেস করে বসে। আজকাল সুমনার সঙ্গে বেশ ভাব জমেছে, ব্যাপার কি? রুদ্রের কথায় সাদ আর সুমনা দুজনেই কাশতে শুরু করে। পিহু আর মেঘ জহুরি দৃষ্টিতে তাকায়। আসলে ব্যাপার কি? সাদ আমতা আমতা করে। মানে ভাইয়া, ফ্রেন্ড। রুদ্র কফিতে চুমুক দিয়ে বলে। তুই তোর ভাইকে এত কাঁচা খেলোয়াড় ভাবিস? খবর কানে আসে বাতাসের গতিতে। সাদ চুপসে গিয়ে মিনমিনিয়ে বলে। আমরা রিলেশনে আছি মাত্র 8 দিন হলো। শুনে পিহু মেঘে চিল্লিয়ে ওঠে। তাদের না জানিয়ে সুমনা এত দূর এগিয়ে গেছে? দুজনে মিলে সুমনাকে চেপে ধরে। সুমনা তখন অবস্থা আমি ফাইসে গেছি মাইনকার চিপাই। এর মধ্যে রুদ্রের ফোনে কল আসে। একটু সাইডে গিয়ে কল ধরতেই ফারহানের গলা। তুই যেখানে আছিস সেখান থেকে এখনই বের হয়ে যা। রুদ্র রেগে বলে। তোর কথায় চলবো নাকি আমি? ফারহান গম্ভীর গলায় বলে। যা বলছি তাড়াতাড়ি কর, নয়তো বিপদে পড়বি। রুদ্র ভাবে ফারহান তাকে থ্রেট দিচ্ছে। তোর সঙ্গে ঝামেলা করার মুড নেই, ভালো মুডে আছি, ওদাই মুড আর সময় নষ্ট করিস না। বলে কল কেটে দেয়। ফারহান আবার কল দিলে রুদ্র ফোন সাইলেন্ট করে রাখে। হঠাৎ শপিং মলে হুলস্থুল শুরু হয়। লোকজন দৌড়াচ্ছে, চিৎকার করছে। রুদ্র এক লোককে জিজ্ঞেস করতেই বলে। রুদ্র স্তব্ধ হয়ে যায়। মেঘরা ভয় পেয়ে যায়। রুদ্র সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হতে যায়। পেছনের গেট দিয়ে বেরোতে গেলে কিন্তু এদিকে তালা মারা। রুদ্র সাদকে সুমনাকে নিয়ে সেফ জায়গায় যেতে বলে। মেঘ আর পিহু হাত ধরে 3 তলার দিকে ছোটে, কিন্তু পথ আটকে দেয় এক ছেলে।
হাতে বন্দুক তুলেই বলে। এই, সবাই আমার সঙ্গে আয়, নয়তো গুলি করে খুলি উড়িয়ে দিব। রুদ্র মনে মনে শুকনো ঢোক গিলে মেঘ পিহু না থাকলে একে সহজেই নামিয়ে দিতে পারত, কিন্তু এখন কিছু করা সম্ভব না। এই মুহূর্তে হঠাৎ ছেলেটির পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে, সাথে সাথে বন্দুক পড়ে যায় মেঘের পায়ের সামনে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে, সাথে সাথে মাইক্রোফোনে চিৎকার করে বলে ওঠে। ভাই, দোতলায় আছেন, আমারে আঘাত করছে, কেউরে পাঠান, পালাইতেছে। রুদ্র চমকে তাকায়, ফারহান লাঠি ফেলে দ্রুত বলে। এই জায়গায় সেফ না, দাঁড়িয়ে থাকলে চলবে না, পালা। রুদ্র আর কিছু না ভেবে দ্রুত মেঘ আর পিহুর হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। দুজনকে দুই পাশে ধরে রাখায় ঠিকভাবে দৌড়াতে পারছে না। এদিকে ছেলেগুলোকে আগেই বলে দিয়েছে ওরা এই দিকেই আসছে। ঠিক তখনই ফারহান এসে পিহুর হাত ধরে তাকে রুদ্রর কাছ থেকে আলাদা করে নেয়। রুদ্র রেগে ফারহানের মুখে ঘুষি মেরে চিৎকার করে ওঠে। জানোয়ার, আমার বোনের হাত ছাড়, না হলে তোর হাত কেটে কুত্তাকে খাওয়াবো। ঘুষি খেয়ে গালের এক সাইডে কিছুটা কেটে গেছে। ফারহানও রাগে ফুঁসে ওঠে, সেও পাল্টা ঘুষি মেরে বলে। মাদার, এভাবে এগোলয় বউ বোন দুটোকে বিপদে ফেলবি। আমি পিহুকে নিয়ে এদিকে যাচ্ছি, তুই ওইদিকে যা। পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওরা আসার আগ পর্যন্ত সেফ থাক। রোদ্রের ঠোঁট কেটে গেছে অনেকটা। এক মুহূর্ত চুপ থেকে বলে। যদি পিহুর কিছু হয়, তোকে জিন্দা গেড়ে ফেলবো মাটিতে। বলেই সে মেঘকে নিয়ে উল্টো দিকে চলে যায়। সে জানে ফারহানের উপরে বিশ্বাস রাখা যায়, সে পিহুর ক্ষতি করবে না। কিছু দূর যেতেই পেছন থেকে গুলির শব্দ শোনা যায়। রুদ্র সাথে সাথে মেঘকে কাপড়ের স্টোরেজে ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু নিচে ধরা পড়ে যায়। এখানেই দাঁড়াবি, না হলে গুলি করে দেব। রুদ্র থেমে যায়, বুকটা ধকধক করছে, নিজের জন্য নয় মেঘের জন্য। ওরা মেঘকে দেখে ফেললো না তো? এদিকে পিহু হঠাৎ থেমে পড়ে। ফারহান তাড়াতাড়ি বলে। কি হয়েছে, চলো। পিহু পেছন ফিরে বুক ফেটে কেঁদে ওঠে। আমার ভাইয়া। ফারহান তাকিয়ে দেখে রুদ্র ধরা পড়ে গেছে, ওরা এই দিকেই আসছে। সে তৎক্ষণাৎ পিহুকে টেনে নিয়ে পাশের দোকানের চেঞ্জিং রুমে ঢুকিয়ে পড়ে। পিহু কাঁদছে, ফারহান এক ধমকে বলে। চুপ, একদম চুপ, কাঁদবে না, ধরা পড়ে যাব। তাও পিহু থামছে না। ওদিকে পরিষ্কার কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। বাধ্য হয়ে ফারহান পিহুর মুখ চেপে ধরে, কিন্তু কন্দনরত চোখ নিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। ফারহানের মুখে কেমন করে ওঠে মেয়েটিকে এভাবে দেখে। বেশ কিছুক্ষণ যায় আর পায়ের শব্দ শোনা যায় না। তখন সে আস্তে করে দরজা খুলে বের হয়ে আসে। চারিদিকে তাকাতেই দেখে ওরা রুদ্রকে নিয়ে নিচতলায় নামছে, মাথায় বন্দুক তাক করা। ফারহান পিহুকে বলে এখানেই থাকতে। পাশের দিকে থেকে একটা রড তুলে নিয়ে এসে অন্য পাশের সিঁড়ি থেকে ধরে নিচে নামে। ওয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকে দুজন লোক রুদ্রকে নিয়ে এগিয়ে আসছে। আরেকটু আগাতেই একজনের মাথায় সজোরে আঘাত করে, সাথে সাথে আরেকজন ঘাবড়ে যায়। কি হলো বুঝে ওঠার আগেই রুদ্র তাকে ধাক্কা মারে। তার হাতের বন্দুক পড়ে যায় মাটিতে। রুদ্র আর ফারহান মিলে দুজনের হাত পা বেঁধে সামনে এগোতে নেয়। ঠিক তখনই কারো গলা পেছন থেকে হিম জমিয়ে দেয়। এখানেই দাঁড়া, নয়তো একে মেরে ফেলবো। রুদ্র আর ফারহান পেছনে ঘুরতেই রুদ্রের বুক ধক করে ওঠে। পিহুর মাথায় বন্দুক ঠেকানো। ফারহান কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলে। সিট, একে না বলেছিলাম বের না হতে। রুদ্র রাগে কাঁপতে কাঁপতে বলে। আমার বোনের দায়িত্ব নিয়েছিলি, ওকে ধরলো কিভাবে? সাদ সুমনাকে নিয়ে দৌড়াতেও পারছে না, রেগে বলে। এত খাস কেন? দেখছো, সময় মতো দৌড়াতেও পারছি না। সুমনাও রেগে গিয়ে বলে। তুমি আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? ব্রেকআপ। সাদ ঢুক গিলে বলে। আরে না না বাবু। তাদের কথার মাঝে হঠাৎ পেছন থেকে একজন গম্ভীর কণ্ঠে বলে। এখানেই দাঁড়া। একসাথে থেমে যায় তাদের পা। সাথে সাথেই দুজন লোক সামনে এসে দাঁড়ায়। একজন সাদকে ধরে, আরেকজন সুমনার দিকে এগিয়ে আসে। সাদ চেঁচিয়ে ওঠে, এই, আমার মুরগির বাচ্চার মতো গার্লফ্রেন্ডটার কিছু করবি না, দূরে থাক। কিন্তু কে শোনে কার কথা। সুমনার হাত ধরে দুজনেই জোরে করে টেনে নিচে নিয়ে যেতে শুরু করে। নিচের তলায় সবাইকে বসিয়ে রেখে পকেটে আর ব্যাগ খুঁটে খুঁটে টাকা, মোবাইল যা কিছু আছে সব লুটে নিচ্ছে। একদল ডাকাত প্রতিটি দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। রুদ্র আর ফারহানকে এক জায়গায় বেঁধে রেখেছে। আহা, সোনার ডিম ধরতে এসে দুটো পেয়ে গেলাম, এবার তো কোটিপতি হয়ে যাব। রুদ্রর আগে কিরবিরিয়ে ফিসফিসিয়ে ফারহানকে বলে। তুই না পুলিশে খবর দিয়েছিস? তোর পুলিশ কি ঠেলা গাড়ি করে আসছে নাকি? ফারহান দাঁতে দাঁত চেপে জবাব দেয়। আমি কি জানি, শাওয়ারনাতিরা এখনো আসছে না কেন? হঠাৎ উপরতলা থেকে গুলির শব্দ ভেসে আসে। ডাকাত দলের লিডার মুখ কুঁচকে যায়।
কিরে, উপরে কেউ আছে নাকি? একটা ছেলে উত্তরে বলে। না ভাই, আমরা সবাই এখানেই। লিডার এবার চোখ রাঙিয়ে উঠে দাঁড়ায়। দাঁড়া, আমি গিয়ে দেখি কে ওখানে। তোরা সবগুলো চোখে রাখিস। বলেই দ্রুত উপরের দিকে উঠে যেতে থাকে। রুদ্র মনে মনে আল্লাহকে ডাকছে মেঘ যেন কিছুতেই বের না হতে পারে। এদিকে মেঘ কাঁদছে। রুদ্রকে ধরে নিয়ে গেছে এটুকুই বুঝতে পেরেছিল। বাহিরে থেকে দরজা আটকানো থাকায় খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হচ্ছে না। অবশেষে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। হঠাৎ চোখে পড়ে পাশে রাখা বন্দুকটার দিকে। তখন তুলে রেখেছিল সে। এখন এটি একমাত্র ভরসা। মেঘ উঠে দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে বন্দুকটা ধরে দরজার লক বরাবর গুলি ছেড়ে ঠাস সাথে সাথে দুপা পিছিয়ে যায় সে। দরজা খুলে গেছে। মেঘ দ্রুত বের হয়ে আসে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। কিছুটা এগোতে হঠাৎ একজন তার হাত চেপে ধরে ফেলে। নিচে সবাই আতঙ্ক নিয়ে বসে আছে। হঠাৎ এক ঝাঁঝালো নারী কণ্ঠে সমস্ত কোলাহল থেমে যায়। সবাই একসাথে ঘুরে তাকায় সেই দিকটা। সবাই নিজেদের হাতের অস্ত্র নিচে রাখবি, নয়তো একে উড়িয়ে দিব। এই আমার স্বামীকে ছাড়, নয়তো এমন জায়গায় গুলি মারবো যে তোর বংশের বাতি আজ রাতেই নিভে যাবে। মেঘের কণ্ঠে এমন ঠান্ডা কিন্তু ধারালো হুমকি যে রুদ্রকে ধরে রাখা ছেলেটির গলা শুকিয়ে আসে। থতমত খেয়ে হাত ছেড়ে পিছিয়ে যায় একপাশে। রুদ্র মুহূর্তের জন্য তাকিয়ে থাকে। চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সেই চেনা বউ, হাতে বন্দুক, মুখে এমন এক গম্ভীরতা যেন গুলি চালানো তার কাছে সকালে চা বানানোর মতো সহজ ব্যাপার। হুমকি এমন মারাত্মক যে চারিপাশে ছেলেগুলো ভয়ে পেয়ে যায়। ভবিষ্যতের চিন্তা সবারই আছে। রুদ্র মনে মনে অবাক, এটা তার বউ। পিহু মেঘকে দেখে ঠোঁটে শীষ তুলে হেসে ওঠে। চিৎকার দিয়ে বলে। ডার্লিং, বারাবার বারাবার। সুমনাও পাশ থেকে জোরে বলে ওঠে। वाह, क्या एंट्री मेक, बैकग्राउंड म्यूजिक टू 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 टू। আজ সুমনার ফাটা গলার শব্দে কানে হাত দিয়ে কুঁকড়ে যায়। প্লিজ গানটা বন্ধ করো, ধর্ষণ হয়ে যাচ্ছে। সুমনা রেগে তাকায়। কেন, সুন্দর না আমার গলা? সাতো মুখ সামলে বলে। মানে জানি মন, তোমার কোকিলের মতো কণ্ঠ মানুষ শুনলে নজর লাগিয়ে দিবে। আমি তো জেলাস হচ্ছি তাই। পিহু সুমনাকে উঠতে দেখে তখনই এক ছেলে এগিয়ে এসে আটকাতে চায়। মেঘ সজোরে চেঁচিয়ে ওঠে। এই আমার বান্ধবীদের গায়ে হাত দিবি তো তোর হাত কেটে কুত্তাকে খাওয়াবো জায়গা দ্বারা, নয়তো একে বিনা টিকিটে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। লিডার ভয়ে থরথর করে ওঠে। গলা কেঁপে ওঠে। বান্দির পুতেরা, আমার জানে মায়া তব কাছে নাই। চুপচাপ এই মাইয়ার কথা হন। ফারহান পাশ থেকে তাকিয়ে বিড়বিড় করে। যেমন জামাই তেমন বউ। রুদ্র ফারহানের কথায় ভ্রুকুচকে কাঁধ দিয়ে ধাক্কা দেয়। হুমকি মাখা গলায় বলে। এই, একদম আমার বউয়ের দিকে কোনো নজর দিবি না, নয়তো চোখ তুলে ফেলবো। ফারহান বিরক্ত স্বরে বলে। দেশে কি মেয়ের অভাব পড়েছে যে আমি অন্যের বউয়ের দিকে তাকাতে যাব? রুদ্র ঠোঁট বাঁকায়, তার ছেলের স্বরে খোঁচা দেয়। কথা শুনে মনে হয় মসজিদের ইমাম সাহেব, আবার তলে তলে অন্যের বউ চেয়ে বসে। আব্বাল। ফারহান চোখ শুরু করে। তোর লয়ালিটি চেক দিচ্ছিলাম, বোকাচুদা। বুঝে কম, চিল্লাই বেশি। রুদ্র কটমট করে বলে। তা তোর কথায় বিশ্বাস করব? চোরের মায়ের বড় গলা, তোকে বিশ্বাস করে না। করলে কর, না করলে নাই, তাতে আমার বালেরও কিছু যায় আসে না। রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নাকি যে বিআই তৈরির পিছে পড়বো? এর খোঁচাখোচির মাঝে পিহু এগিয়ে এসে সবার হাতের বাঁধন খুলে দেয়। রুদ্র উঠে দাঁড়ায়। এমন সময় পেছন থেকে এক ছেলে লুকিয়ে এসে বন্দুক তাক করে, গলায় বিদ্রুপ। এই মেয়ে, বন্দুক নামা, না হলে একে মেরে ফেলবো। সাহস বেড়ে গেছে তাই না? মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবি চুপচাপ। কথা শেষ হওয়ার আগেই ঠুস। মেঘ বিন্দু মাত্র দেরি না করে ছেলেটির হাতের দিকে গুলি ছোড়ে। নিশানা এমন নিখুঁত যে সবাই আঁতকে ওঠে। রুদ্র হতবাক, তার বউ এসব ট্রেনিং নিয়েছিল নাকি? ছেলেটি হাত চেপে বসে পড়ে। বাকি সবাইও ভয় পেয়ে যায়। তারা অস্ত্র ফেলে বসে পড়ে মেঝেতে। এই সুযোগ সবাই মিলে এদের বেঁধে ফেলে। মেঘ বন্দুকের আগায় ফু দিয়ে গলা উঁচু করে বলে। মেয়ে মানুষকে কি মনে করিস? হ্যাঁ, ভীতু, নরম, সহজ-সোজা। মেয়ে মানুষ যেই হাতে রাখতে পারে সেই হাতে অস্ত্রও চালাতে পারে। রুদ্র চোখে বিস্ময় নিয়ে এগিয়ে আসে। তাকে দেখতেই মেঘ বন্দুক ফেলে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণের সব সাহসিকতা মুহূর্তেই শেষ। শরীর কাঁপছে, চোখ ভিজে, ভয়ে পেয়েছে বেশ। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে। আমার বউয়ের আর কয়টা রূপ দেখা বাকি? বাঘিনী আবার কাঁদে নাকি?
মেঘ ভাঙা গলায় জিজ্ঞেস করে। আপনাকে কিছু করেনি তো ওরা? রুদ্র চোখে মায়া নিয়ে বলে। বারে, আমার এমন প্রোটেক্টিভ বউ থাকলে কিছু করার উপায় আছে নাকি? এদিকে পিহু গিয়ে যে ছেলেটি তার মাথায় বন্দুক তাক করেছিল তার জায়গা বরাবর লাথি মারে। আর কোনোদিন করবে ডাকাতি? ছেলেটি ব্যথায় চোখ মুখ খিচে মাথা নাড়িয়ে না না করে। মলের সবাই মিলে ডাকাতের বেদম পেটাতে থাকে, যার যার জিনিস উদ্ধারও করেছে। এরই মধ্যে পুলিশ আসে ফুল ফোর্স নিয়ে, কিন্তু দেরি করে। ঢুকতেই দেখে ডাকাত ধরা পড়ে গেছে। তাদের পেছনেই মিডিয়ার লোক আর জনতা ভিড় জমায়। সার্কাস দেখার মতো উল্লাস, ধাক্কাধাক্কি শুরু হয়েছে, যেন এলিয়েন উদয় হয়েছে না দেখলেই নয়। এর মধ্যে বড় বড় লোকেরাও এখানে আটকা পড়েছিল, তা জেনে বড়সড় একটা খবর সবাই ভিডিও করছে, ছবি তুলছে, ভাইরাল হওয়ার নেশায়। পুলিশ এসে রুদ্র ফারহানদের ঘিরে ফেলে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা এখানে কি করছেন, কেন এসেছিলেন, এই নিয়ে আপনাদের মতামত দিন, ব্লা ব্লা ব্লা। রুদ্র রাগে ফেটে পড়ে পুলিশের উপর, মেজাজ দেখিয়ে বলে। চোর গেলে পুলিশ আসে এই দেশে, নিজের চোখে প্রমাণ পেলাম। এক একটা চাকরি কেমনে থাকে আমিও দেখব। পুলিশের এক সদস্য ঢোক গিলে বলে। না মানে স্যার, জ্যামে পড়ে গিয়েছিলাম। ঢাকা শহরের জ্যাম তো জানেনি। ফারহান ঝাঁঝালো স্বরে বলে। তো পা নেই নাকি? কাজে বেরোলে পা বাসায় রাখে আসেন? পুলিশ কুণ্ঠিত হয়। ইয়েস স্যার, এত দূর হেঁটে আসা যা। শাট আপ! আরেকটাও কথা বলবেন না। সেফলি এখান থেকে বের করে দিন। তারপর পুলিশের ঘেরাওয়ে রুদ্রের বের করে আনা হয়। বাহিরে আসতেই মেঘা ফারহানের উদ্দেশ্যে বলে। ধন্যবাদ ভাইয়া। রুদ্র বিরক্ত হয়ে বলে। একে ধন্যবাদ দিতে হবে না, চলো। ফারহান ভাব দেখিয়ে বলে। সময় মতো না আসলে এতক্ষণে পরিবার নিয়ে চিত হয়ে পড়ে থাকতে। রুদ্র ডোন্ট কেয়ার লুক দিয়ে গাড়িতে বসে, বাকিরাও বসে পড়ে পিহু বাদে। পিহু ফারহানের দিকে এগিয়ে যায়। আপনার তো গালে চোট লেগেছে, চলুন আমাদের সাথে। ফারহান গালে হাত দিয়ে আবার সরিয়ে বলে। না, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি যাও। বলেই সে তার গাড়ির দিকে হাঁটা ধরে। পিহু আবার ডেকে ওঠে। ফারহান দাঁড়িয়ে জিজ্ঞেস করে। কি? বলুন আসি। ফারহান ভ্রু কুঁচকে বলে। আসি? আমি আপনাকে ভালোবাসি। বলেই দৌড়ে গাড়িতে উঠে যায়। এদিকে ফারহান স্তম্ভিত হয়ে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থাকে। মুহূর্তেই ফিরে বাচ্চামি উপাধি দিয়ে মাথা চুলকে গাড়ির দিকে হাঁটা দেয়। সাদ, সুমনা, পিহু তো মেঘের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। হঠাৎ সাদ বলে। এই রে, সবাই সবার মোবাইল মানিব্যাগ উদ্ধার করেছে, আমারটা আর আনলাম না। সুমনা ব্যাগ বের করে বলে। আরে কুল, আমি ফাঁক দিয়ে সব নিয়ে নিয়েছি। আমাদের একে একে বের করে, যার যার মোবাইল ব্যাগ দিয়ে দেয়। শপিং ব্যাগ আগেই গাড়িতে রেখে গিয়েছিল সাদ, তাই এগুলো সেফই আছে। যাক, বুদ্ধি শুদ্ধি আছে তাহলে। এতদিন তো আমি ভাবতাম খাওয়া ছাড়া কিছুই বোঝো না। সুমনা রেগে যায়। তুমি কিন্তু আবার আমার খাবার খোটা দিয়েছো। এই, যাও তো। ব্রেকআপ। এমন বফ আমার চাই না। আরে বেবি, বোঝে না, তোর প্রশংসা করলাম। এদের কথার মাঝেই রুদ্র ফোন অন করতে দেখে বাড়ি থেকে 100+ কল। এতক্ষণে মেইভি খবরের চ্যানেল ছড়িয়ে পড়েছে নিউজ। সুমনাকে ড্রপ করে বাসায় পৌঁছাতেই রুদ্রের মা চাচি দৌড়ে আসে, তাদের বুকে নিয়ে এসে কি কান্না। কি হয়েছে, কোথাও লাগেনি তো জিজ্ঞেস করতে করতে কাহিল। রুদ্র এক সময় থামাতে হালকা চেঁচিয়ে বলে। কিছু হয়নি তো আমাদের, এই যে দেখো, একদম ঠিক আছি। এত কাঁদছো কেন? রুদ্রের কথায় চুপ হয়ে যায় সবাই। তখনই ইরশাদুল চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করেন। রুদ্রের দিকে দ্রুত প্রশ্ন ছুড়ে সবাই ঠিক আছো তো? হ্যাঁ। তিনি এবার কিছুটা রেগে বলেন। সিকিউরিটি ছাড়া গিয়েছো কেন? তুমি কি এখন সাধারণ কেউ? তোমার আঙ্কেলের জ্ঞান নেই যে তোমার শত্রু চারিদিকে ছড়িয়ে আছে? সিদ্দিকা বেগম ফার্স্ট এড বক্স হাতে রুদ্রকে টেনে বসাতে বসাতে বলে। হয়েছে, ছেলেটাকে আর কিছু বলবে না। এরশাদুল চৌধুরী কিছুটা শান্ত হয়ে বলেন। এরপর থেকে এমন ভুল করবে না। সবাই ফ্রেশ হয়ে নিচে টিভির সামনে বসেছে। নিউজ চ্যানেলে ভিডিও চলছে। শপিং মলে সিসিটিভি ফুটেজ থেকে রেকর্ড করেছে মেঘ কিভাবে ডাকাত দলকে একাই জব্দ করেছে সেই ভিডিও। খবরের হেডলাইনে পররাষ্ট্রমন্ত্রী রুদ্র চৌধুরীর সাহসী স্ত্রী একাই পুরো ডাকাত দলকে কাত করে দিল। বর্তমানে এটাই হট নিউজ। এরশাদুল চৌধুরী তো মেঘের মাথায় হাত দিয়ে বলে। সময় মতো সাহসিকতা দেখিয়েছো বলে আজ সবাই সেফ। ভেরি গুড মা। রৌদ্রের দাদি উল্লাসে বলেন। দেখতে হবে না কার নাতবো? রুদ্র হেসে বলে। একদম। দাদাকে একবার বাড়ি থেকে তুলে নিতে এসেছিল, আর তুমি দাঁড়িয়ে কি দৌড়টাই না দিলে।
সাদত চৌধুরী রুদ্রকে উদ্দেশ্য করে বলে। ফারহানকে একদিন দাওয়াত দিও, যেমন ভাবতাম অতটাও খারাপ না। রুদ্র মাথা নাড়ায়। সবাই বেশ অনেকক্ষণ আড্ডা দেয়। এরই মধ্যে বাড়ির বউরা চলে যায় রান্নাঘরে। রাতের রান্না সেরে খাওয়া দাওয়ার উপর পর্ব শেষ করে নেয়। মেঘ বসে আছে পড়ার টেবিলে, মুখটা ভোঁতা করে। রুদ্রের বিছানায় ল্যাপটপ নিয়ে বসে গম্ভীর কণ্ঠে বলে। আমি সব সময় টপার হয়েছি, আর আমার বউ হয়ে ফেলতুস হলে আমার মান সম্মান কোথায় থাকবে? মেঘ মুখটা ছোট করে বলে। প্লিজ, কাল থেকে পড়বো। রুদ্র কড়া চোখে তাকিয়ে বলে। মেঘ কালকে সায়ানের বিয়েতে যাব, পরের কয়েকদিন এমনি পড়ালেখা অফ থাকবে, চুপচাপ পড়ো। মুখ ভেঙচি মেরে পড়তে বলে থাকে। পিহু বেশ কষ্টে ফারহানের নাম্বার জোগাড় করেছে। আগে ফেসবুকে ফেক আইডিতে সবসময় মেসেজ দিতই, তবে কোনো রিপ্লাই পেত না। দেখে ভাবলেও হয়তো দেখেই না, তাই আর মেসেজ দেয় না। সে আইডি আর চালায় না বহুদিন। পড়ার টেবিলে বসে ফারহানের নাম্বারে ট্রায়াল করে ভাবছে কল দিব কি দিব না। ভাবতে ভাবতে কল দিয়েই ফেলে। কয়েকবার রিং হতেই রিসিভ হয়। ফারহান হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি পিহু। নাম্বার কোথায় পেলে? ম্যাজিক করে এনেছি। কিছুটা বিরক্ত হয়ে বলে। কি বলবে বলো? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। কি করেন? কিছু না। পিহু এমন সোজাসাপটা জবাবে কিছুটা রেগে বলে। আজব, আমাকেও জিজ্ঞেস করেন। প্রয়োজন নেই। আর কিছু বলবে? নয়তো কল রাখছি। কথাটা পিহুর ইগোতে লাগে। নিজেই ধুম করে কল কেটে দেয়। নাম্বারে মেসেজ পাঠায় মিস্টার ফালতু, তবে কোনো রিপ্লাই আসে না। নিজেই নিজেকে বিরক্ত হয়ে বলে। ভাবটা কি নিজেকে আমি লাগে পাগল তার জন্য? তবে আমি তো আসলেই পাগল। ধুর, ভাল লাগে না ছাতার মাথা। তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলে দেখে সাত দাঁড়িয়ে। পিহু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কি চাই? সাত তপ্ত শ্বাস ফেলে বলে। তোমার বান্ধবী আমাকে ব্লক মেরেছে, রেগে আছি খুব, একটু হেল্প করো না বোন। পিহু দরজা ছেড়ে চেয়ারে বসতে বসতে বলে। নিজের গফ নিজেই সামলাও। সাত বিছানায় বসে আফসোসের সুরে বলে। পারছি না দেখেই তো তোর কাছে আসলি। তাহলে অন্য গফদের সাথে কথা বলো। তোমার কি আর একটা দুইটা? আর কেউ নাই। পিহু অবাক হওয়ার ভঙ্গিতে বলে। সিরিয়াসলি? আমি কি ঠিক শুনলাম? মজা করছি না পিও। পিহু সাদের দিকে তাকায়। বেচারা বেশ সিরিয়াস। আর একটু বাজিয়ে দেখতে বলে। তো এখন চান্সে অন্য মেয়ে পটাও। তোর বাল, আর কাউকে ভালো লাগে না। তুই কি ঠিক করে দিবি? আমার ভালো লাগছে না, ঘুম আসছে না। পিহু মিটমিটিয়ে হাসে। প্লে বয় তাহলে লয়াল হয়ে যাচ্ছে। সুমনার নাম্বারে কল দেয়। দুইবার কল কেটে যেতে যেতে তৃতীয়বারের সময় কল ধরে। ঘুমু ঘুমু কণ্ঠে বলে। কি রে, ডিস্টার্ব করছিস কেন? আমি ঘুমোবো। হই শালি, আমার ভাইয়ের ঘুম হারাম করে তুই ঘুমাচ্ছিস। উঠ এক্ষুনি। কি হয়েছে? তুই বল, তোদের কি হয়েছে? ব্লক কেন করেছিস? তোর ভাইকে জিগা। সপ্তাহে 3 দিন সেই ব্লক মেরে রাখে। সাত পাশ থেকে ফুস করে বলে। আর বাকি 4 দিন যে তুমি মারো। সুমনা সাতকে ইগনোর করে বলে। এই পিহু, এই গরুর হাম্মা হাম্মা শোনাতে কল দিয়েছিস? সাত রেগে বলে। আমারও এত শখ নাই ছাগলের মা শোনার। এদের ঝগড়া দেখে পিহু চিল্লিয়ে ওঠে। চুপ। এই ভাইয়া, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হও। আর তুই এক্ষুনি ব্লক খুলে নিজের গরু সামলা। বলে কল কেটে দরজা লাগিয়ে দেয়। মাত্র 8 দিনের রিলেশন, 7 দিনে ব্লক, আনব্লক শুরু। বাপরে, মাথা নষ্ট করে দিতে আরেকটু হলে। রাত 12টা। সামিয়া রুদ্র ছাদে দাঁড়িয়ে আছে। মূলত সামিয়াই রুদ্রকে মেসেজ দিয়ে আসতে বলেছে। রুদ্র সামিয়াকে জিজ্ঞেস করে। কিরে, এত রাতে ছাদে কেন ডেকেছিস? কোনো সমস্যা? কেউ ডিস্টার্ব করে? সামিয়া সাহস জুগিয়ে বলে। না ভাইয়া। রুদ্র 2 হাত ভাঁজ করে কপাল কুঁচকে বলে। তো কেন ডেকেছিস? সামিয়া মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলে। রুদ্র ভাই, একটা জিনিস চাইবো, দিবে? রুদ্র শান্তভাবেই জিজ্ঞেস করে। কি? সামিয়া ধমকে বলে ফেলে। তোমাকে। রুদ্র চমকিত চোখে তাকায়। কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? সামিয়া মাথা তুলে রুদ্রের চোখে চোখ রাখে। সামিয়ার চোখে পানি। আমি তোমাকে ভালোবাসি রুদ্র ভাই, সেই সূত্র থেকে তোমাকে ভালোবাসি। আমি সত্যি মেঘকে তোমার পাশে সহ্য করতে পারি না। আমি নিজেকে সামলাতে চেয়েছি, তবে পারিনি। আমি মেঘের থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমিও আমায় ভালোবাসো, তাই না? তাই এই জন্যই তো সবসময় কফি দিতে বলো, আগলে রাখতে। মাঝে কি থেকে কি হয়ে গেল?
এইসব বাদ দিয়ে তুমি আমার হয়ে যাও রুদ্র ভাই। মুহূর্তে ঠাস শব্দে নিস্তব্ধ ছাদ আরো নিস্তব্ধ হয়ে পড়ে। সামিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। রুদ্র বাজ কণ্ঠে বলে, আজ অবধি তোকে আর পিহুকে দুই চোখে দেখিনি। পিহুর জন্য জানতাম, তোর জন্য তো তাই আনতাম। নিজের বোন ভেবে আগলে রাখতাম। সেসবকে তুই অন্যদিকে নিয়ে যাবি জানলে তখনই দেয়া বন্ধ করে দিতাম। ফুস করে শ্বাস ছেড়ে বলে, চান্স দিলাম, নিজেকে শুধরে নে। সামনে আরো লাইফ পড়ে আছে। আর মেঘ আমার ওয়াইফ, সে ছাড়া দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই আমার জীবনে। ছাদ থেকে ধূপ ধাপ পায়ে নেমে যায়। এদিকে সামিয়া নিচে বসে পড়ে, কাঁদছে ভীষণ। কাঁদতে কাঁদতেই বলে, আমিও তো তোমায় ছাড়া দ্বিতীয় পুরুষের কথা চিন্তাও করতে পারি না। তোমাকে ভালোবেসে বিয়ে হয়ে গেলাম, কি করব আমি এখন? ঘরে আসতে দেখে মেঘ টেবিলে ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে এগিয়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায়। নিজেও পাশে শুয়ে মেঘের কপালে ঠোঁট ছোঁয়ায়। ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। মেঘ ঘুমের মধ্যে পেয়ে নড়ে চড়ে রুদ্রের সাথে আরো মিশে যায়। রুদ্র এই প্রথম তাকে ভালোবাসি বলল, আর সে শুনলই না, বেচারি। রুদ্র সেদিন অর্ধেক রাত মেঘকে দেখতে দেখতেই কাটিয়ে দেয়। বিকাল 4টা বাজে। রুদ্র আর সাদ কাঁচা হলুদ পাঞ্জাবি গায়ে নিচে সোফায় বসে আছে, বিরক্তি নিয়ে। উপরে মেঘেরা রেডি হচ্ছে, একটু পরে সায়নের গায়ে হলুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তবে এদের শেষই হচ্ছে না। রুদ্র বিরক্ত হয়ে বলে, এই সাজগোজ বের করেছে কোন শালায়? এটা পাইলে একদম। সাদ পাশ থেকে বলে, কেউ কি জেনে শুনে নিজের বিপদ ডেকে আনে? শালা না শালিরাই বের করে। কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা নিচে নামে। রুদ্রের চোখ যেন অনায়াসে গিয়ে থামে তার বউয়ের উপর। হলুদ শাড়ি, নিখাত বাঙালি স্টাইলে পরা, কোমরে সুন্দর একটা বিছা লাগানো, চুল ফ্রেঞ্চ বেনি করে পাম্প করে বাঁধা, যা কোমর ছড়িয়ে আরো নিচে নেমে এসেছে। কানে, কপালে ও হাতে গোলাপ ফুলের গহনা যদিও আসল নয়, তবুও তার সাথে এমনভাবে মানিয়েছে যে আসল নকলের পার্থক্য খুঁজতে আসবে না কেউ। মুখে হালকা মেকআপ, ঠোঁটে কড়া খয়েরি লিপস্টিক। পিহু সামিয়াও সেম সাজেই। তবে রুদ্রের চোখে তখন শুধু মেঘের দিকে। সে যেন নতুন করে তাকে আবিষ্কার করছে, একজন নারী যাকে সে প্রতিদিন দেখে, তবু প্রতিটি মুহূর্তে নতুন রূপে চেনে। বউ তার কাছে শুধু ভালোবাসার মানুষ নয়, তার প্রতিটি উপস্থিতি যেন নিজের ভেতরের কোনো গভীর জায়গায় গিয়ে স্পর্শ করে। রুদ্র মনে মনে আওড়ায়, এই নারী আমার, আর আমি আমি তার প্রতিটি রূপে হারিয়ে যেতে চাই। সারা জীবন নিজের কাছে রেখে তার নতুন নতুন রূপে নিজেকে ধ্বংস করতে চাই। রুদ্রকে এভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ ডেকে বলে। ও ভাইয়া, যাবে না নাকি? সাদের ডাকে ধ্যান ভাঙে রুদ্র নিজেকে সামলে নেয়। মেঘ খুশি মনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কেমন লাগছে? রুদ্র বুকে হাত রেখে হাসকি স্বরে বলল। মেঘ আমার সাহেবা লাগছে। এক হাতে মুখ ঢেকে হেসে উঠল। তারপর বাড়ির বড়দের বলে গাড়ির দিকে এগোতে লাগলো। রুদ্র মাথা চুলকে তাকিয়ে পিছু পিছু বেরিয়ে পড়ল। হঠাৎ নজর গেল মেঘের এক হাতে ফুলের গহনা নেই দেখে। ভ্রু কুঁচকে বলল, এই হাতেরটা কোথায়? মেঘ আফসোস করে বলল। রুদ্র আর বলিয়েন না, পড়তে গিয়ে ছিঁড়ে গেছে। কিছু একটা ভেবে গাড়ির চাবি সাদের হাতে দিয়ে বলল। তুই ওদের নিয়ে যা, আমি মেঘকে নিয়ে আসছি। সাদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন, সবাই তো একসাথে যেতে পারবে। পিহু থামিয়ে বলল, আরে গাধা, বোঝো না, একান্ত সময় কাটাতে যাচ্ছে, চলো আসো তো। বলেই সবাই গাড়িতে উঠে রওনা দিল। মেঘ রুদ্রকে জিজ্ঞেস করল। আমরা যাব না? রুদ্র বলল। হ্যাঁ যাব, দাঁড়াও গাড়ি বের করে আসি। রুদ্র বাইক নিয়ে এসে মেঘকে নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে পরিচিত এক ফুলের দোকানের সামনে বাইক থামালো। মেঘ আশপাশ তাকিয়ে বলল, এখানে কেন? রুদ্র মেঘের হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যায়। সেই একই ডিজাইনের ফুলের এক জোড়া বালা বানিয়ে দিতে বলল। কিছুক্ষণ পর ছেলেটি বালা বানিয়ে নিয়ে এলো। মেঘ অবাক হয়ে দেখছিল, এজন্যই ওদের সঙ্গে যায়নি। বিষয়টা তার বেশ মনে ধরে। দোকানদার জিজ্ঞেস করল, এখানে পড়বেন নাকি প্যাকেট করে দিয়ে দিব? রুদ্র বলল। এখনই পড়বে। রুদ্রের কথায় দোকানদার হাত বাড়িয়ে বালা মেঘের হাতে পরিয়ে দিতে গেলে রুদ্র ধমক দিয়ে বলল, স্টপ। ছেলেটি থতমত খেয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র চোখ লাল করে ছেলেটির হাত থেকে ফুল নিয়ে টাকা দিয়ে মেঘকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউকে টাচ করার সাহস দ্বিতীয়বার দেখাবি না।
বাইকের সামনে এসে মেঘের হাতে থাকা পুরনো বালা খুলে ফেলল। সযত্নে নিজের হাতেই নতুন বালা জোড়া লাগিয়ে দিল। মেঘ মুচকি হেসে রাতে রুদ্রের এই যত্ন দেখে ভাবলো, এমন কেয়ারিং স্বামী তো সবাই চায়। মনে মনে বারবার মাশাল্লাহ বলল, যেন তাদের নজর না লাগে। দুই হাত নাকের সামনে এনে চোখ বন্ধ করে ফুলের ঘ্রাণ নিল। এটা আসল ফুল। রুদ্র বাইকে উঠতে গেলেই মেঘ তাকে থামিয়ে দেয়। রুদ্র ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো? হাতের ইশারা করে রাস্তার অন্য পাশে ফুচকার স্টল দেখালো। রুদ্র বলে, এখানে এসব পচা পানি খাবে? মেঘ নাক ফুলিয়ে নে। এগুলো তো মোটেও পচা পানি না। রুদ্র বাইক সাইড করে মেঘের হাত ধরে রাস্তা পার করলো। ফুচকার দোকানে ভিড় দেখে মেঘকে পাশের কয়েকজন মেয়ের পাশে দাঁড় করিয়ে নিজে যায় আনতে। মেঘ আশপাশ ঘুরে দেখতে লাগলো। হঠাৎ পাশের মেয়েদের দিকে নজর গেলে ভ্রুকুচকে তাদের নজর অনুসরণ করে ফুচকার দোকানের দিকে তাকালো। মেয়েগুলো ওদিকে তাকিয়ে ফুসফুস ফুসফুস করছে। মেঘ তাদের কথা শোনার জন্য এদিক সেদিক করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এক মেয়ে বলে, ভাই, ছেলেটা কি হ্যান্ডসাম, বডি দেখেছিস? জোস। আরেকজন বলে, আরে হ্যাঁ, হাঁটার স্টাইলেও কি অ্যাটিটিউড, চুলগুলো কি সুন্দর ব্রাশ করা। ওফ, ক্রাশড। মেয়েদের কথাবার্তা শুনে মেঘের চোয়াল শক্ত হয়ে গেল। কটমট করে একবার তাদের দিকে আর আরেকবার রুদ্রের দিকে তাকালো। মাস্ক পরা রুদ্রের চোখে কালো চশমা, মুখ তো দেখাই যাচ্ছিল না, তবু ওই মেয়েগুলো নজর দিচ্ছে। মেঘ রাগে ফুসফুস করছে, কিছু করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই রুদ্রের মেঘের কাছে এসে ফুচকার প্লেট এগিয়ে দিয়ে বলল, বাপরে, মাত্র 50 টাকার ফুচকার জন্য এতক্ষণ দাঁড়াতে হলো? মেঘ প্লেট হাতে নিয়ে একটার পর একটা মুখে দিচ্ছে আর জিদের ঠেলায় চাবাচ্ছে। কারণ পেছনের মেয়েগুলো রুদ্রকে সামনে থেকে দেখে আরো ডং ডাং শুরু করেছে। মেঘ একটা ফুচকা রুদ্রের মুখে দিতে গিয়েও আবার পিছিয়ে নেয়। এখন মাস্ক খুললে শালীরা আরো নজর দিবে ভেবে। খাওয়ার পর প্লেটটা দিতে গেলে রুদ্র এসে নিয়ে গেল। এদিকে ছ্যাঁচড়াগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে। রুদ্র টাকা মিটিয়ে মেঘকে নিয়ে যেতে চাইলো, কিন্তু মেঘ আবারও থেমে গেল। রুদ্র আবারও জিজ্ঞেস করলো, কি হলো? মিষ্টি এক হাসি দিয়ে মেঘ বলল, কাপল পিক তুলবো প্লিজ, এই দিকটা সুন্দর, এখানে একটা তুলবো প্লিজ। মেঘের আবদার শুনে রুদ্র বলল, এখানে কে তুলবে? চলো সায়ানের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো তুলো। মেঘ রুদ্রের হাত ছাড়িয়ে বলল। আরে, তুলবার মানুষের অভাব নাকি? আসেন আসেন। বলতে ওই মেয়েদের কাছে গিয়ে ঢং করে বলল, আপু, আমাদের একটা কাপল পিক তুলতে পারবেন? এটি ভ্রুকুচকে প্রশ্ন করে। উনি তোমার হাজবেন্ড? মেঘ হেসে বলল, হ্যাঁ, আর বলিয়েন না আপু, আমার হাজবেন্ডটা অনেক রোমান্টিক। আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি সে তুলে রাখে। যেমন ধরো বিছানা থেকে শুরু করে। রুদ্র পাশেই মেঘের কথা হালকা কেসে উঠল, আর মেয়েগুলো চোখে প্রায় বেরিয়ে আসার উপক্রম। মেঘ আবার বলল, এখন সে চাচ্ছে এই মুহূর্তটা ক্যাপচার করতে। প্লিজ একটু হেল্প করুন। একজন মেয়ে থমথমে হয়ে বলল, আ আচ্ছা আপু, তুলে দিচ্ছি। মোবাইলটা দেন তো। মেঘ মোবাইল বের করে দিয়ে রুদ্রকে নিয়ে একপাশে দাঁড়ালো। রুদ্র মাস্ক খুলে মেঘের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে হেসে তার দিকে তাকায়। মেঘ হেসে সামনের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিল। মেয়েটি মোবাইল দিতেই মেঘ এগিয়ে নিয়ে নিল, সাথে কবিতার সুরে বলল, থাকিলে শরম, অন্যের জামাইয়ের দিকে তাকানোর আগেই হয়ে যাবে লজ্জায় গাল গরম। তাও যদি না হয় শরম, আমার সুন্দর হাত দিয়ে থাপড়ে শক্ত গালকেও করে দিব নরম। বলে রুদ্রের হাত ধরে বলল, চলুন। এদিকে রুদ্র তাজ্জব হয়ে গেল। মানে তার বউ জেলাসি থেকে এমনটা করেছে। বেশ অবাক সে, কিভাবে মুহূর্তেই কবিতাও বানিয়ে ফেললো। বাহ, কি ট্যালেন্ট। এসে আলতো করে মেঘের হাত ধরে রাস্তা পার করে বাইকে উঠে রওনা দিল। আজকের দিনটা বেশ ফুরফুরে লাগছে। পিহুরা মাত্রই এসেছে। সায়ন এগিয়ে এসে তাদের ভেতরে নিয়ে যায়। রুদ্রের কথা জিজ্ঞেস করলে বলে আসছে। সায়ন তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সায়নের মা আফসানা বেগম। হাসি মুখে পিহু সামিয়ার সাথে গল্প জুড়েন। কিছুক্ষণ কথাবার্তার মাঝে হঠাৎ পিহুর চোখ চলে যায় বাড়ির দ্বিতীয় তলায় বারান্দার দিকে। মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে যায়, মুখ খানিকটা হা হয়ে যায়। ফারহান, সে সেখানে দাঁড়িয়ে মোবাইলে কিছু টাইপ করছে। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা প্যান্ট, বেশ নজর কাড়া লাগছে। কিন্তু উনি এখানে কি করছে? পিহুর হঠাৎ শুকনো কাশি উঠে আসে, যেন কাশিটা বিনা নোটিসেই এসে আক্রমণ করেছে। কাশতে কাশতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। সামিয়া আর আফসানা বেগম দুজনে মিলে তার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও কাশি থামছে না।
চিন্তিত হয়ে সামিয়া দ্রুত উঠে দাঁড়িয়ে বলে। দাঁড়াও আপু, আমি পানি নিয়ে আসছি। সে হন্তদন্ত হয়ে ভেতরে চলে যায় পানি আনতে। এদিকে ফারহানেরও নজর পড়ে পিহুর দিকে। তাকে এভাবে কাশতে দেখে কপাল কুঁচকে যায়। ঠিক তখন পাশ দিয়ে এক ওয়েটার জুস হাতে নিয়ে যাচ্ছিল। পিহুর কাশি দেখে এসে তাড়াতাড়ি একটা গ্লাস এগিয়ে দেয়। ঠান্ডা জুস গলা ভিজাতেই কাশি থেমে আসে। পিহু স্বস্তি নিয়ে আবার চোখ তুলে বারান্দার দিকে তাকায়, কিন্তু সেখানে ফারহান নেই। সে থমকে যায়। তবে কি ভুল দেখেছিল? মনের ভুলই হবে। সামিয়া হাতে এক গ্লাস পানি নিয়ে তাড়াহুড়ো করে হাঁটছে। শাড়ি পরে স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হচ্ছে। এক হাতে শাড়ি সামলে নিচের দিকে তাকিয়ে দ্রুত পা ফেলছে। ঠিক দরজা পেরোতে যাবে এমন সময় সামনের দিকে থেকে কেউ তাড়াহুড়ো করে ঢুকছে। দুজনের কেউ কাউকে খেয়াল না করায় ধাক্কা লেগে যায়। সামিয়ার মাথায় গিয়ে লাগে সামনের ব্যক্তির বুকে, যার ফলে লোকটা হঠাৎ স্থির হয়ে যায়। গ্লাসের পানি পুরোটা তার গায়ে পড়ে। সামিয়া দুপা পিছিয়ে সামলাতে গিয়ে গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। ভাঙা গাছের কিছু টুকরো পায়ে লাগতে সামিয়া আহ বলে চিৎকার করে ওঠে। রাফান চমকে উঠে দ্রুত বলে। আম সরি, আসলে তাড়াহুড়ায় দেখিনি। লাগেনি তো? নিচে তাকাতেই দেখে সামিয়ার পা থেকে রক্ত বের হচ্ছে। ভোরকে গিয়ে সে দ্রুত সামিয়ার হাত ধরে পাশের সোফায় বসিয়ে দেয়। একজন কাজের লোককে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজে ছুটে যায় উপরে। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এসে সামিয়ার সামনে মেঝেতে বসতে বসতে বলে। আম এক্সট্রিমলি সরি। যে পায়ে হাত দিতে যাবে সামিয়ার সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিয়ে অস্বস্তি নিয়ে বলে। না না ভাইয়া, পায়ে হাত দেবে না। ভাই। রাফান তাকায় সামিয়ার দিকে। সামিয়াও তাকিয়েছিল তার দিকেই। চোখে চোখ পড়তে দুজনের মুহূর্তের জন্য থেমে যায়। মুগ্ধতা নিয়ে তাকিয়ে নাকি পরিচিত মনে হচ্ছে বলে তাকিয়ে বোঝাই যাচ্ছে না। সামিয়া একটু ভেবে বলে। আপনার রাফান ভাইয়া না? প্রিন্সিপাল আঙ্কেলের ছেলে। হ্যাঁ, আর তুমি সামিয়া, রাইট? সামিয়া মাথা নেড়ে হালকা হাসি দেয়। রাফান মুচকি হেসে বলে। বাহ, অনেক বড় হয়ে গেছো। আগে তো খেলায় হারলে এমন কান্নাকাটি করতে। আগের কথা তোলায় সামিয়া বেশ লজ্জা পেয়ে যায়। রাফান ফের পায়ে হাত দিতে গেলে সামিয়া বলে। ভাইয়া, আমি নিজেই করে নেব। পা পরিষ্কার করতে করতে রাফান হেসে বলে। এত ফর্মালিটি করতে হবে না। শাড়ি পরে নিজে করতে পারবে নাকি? আর ভুল যেহেতু আমার, ঠিক করাও আমার দায়িত্ব। সে কটন দিয়ে পরিষ্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ক্ষত তেমন গভীর নয়। সামিয়া চুপচাপ রাফানের কাজ দেখছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ে রাফানের বুকে। চোখ বড় বড় হয়ে যায়। হাত চলে যায় ঠোঁটে। রাফান উঠে দাঁড়িয়ে সামিয়াকে রেস্ট নিতে বলে চলে যেতে উদ্যত হয়, কিন্তু সামিয়া তাড়াতাড়ি উঠে তার পথ আটকে দেয়। নিজের শাড়ির আঁচল দিয়ে রাফানের বাম দিকের বুকে যেখানে লিপস্টিকের দাগ লেগেছে ঘষতে শুরু করে। অপ্রত্যাশিত স্পর্শে রাফান থমকে যায়। বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সামিয়া একেবারে কাছে দাঁড়িয়ে দাগ মুছতে মুছতে বলে। সরি, তখন আমার কণ্ঠ থেকে লিপস্টিক লেগে গিয়েছিল। রাফানের কোনো উত্তর না পেয়ে সামিয়া মাথা তুলে তার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই সে থমকে যায়। মুহূর্তেই বুঝতে পারে সে কি করছে, সরে দাঁড়ায়। রাফান নিজেকে সামনে নিয়ে বলে। সমস্যা নেই, চেঞ্জ করে নেব। বলে সে উপরের দিকে চলে যায়। সামিয়া খানিকটা লজ্জা পেয়ে দ্রুত বেরিয়ে আসে। পিহুর কাছে গিয়ে বসতেই পিহু জিজ্ঞেস করে। কই ছিল এতক্ষণ? প্রশ্নে চমকে গিয়ে সামিয়ার মনে করে সে তো পানি আনতে গিয়েছিল। আবারও উঠতে উঠতে বলে। পিহু শিট, ভুলে গিয়েছি স্যাররা। হাত টেনে বসিয়ে দেয়। খেয়েছি আমি, লাগবে না, বসো। এর মধ্যে রুদ্ররাও চলে আসে। রুদ্র নতুন বউ নিয়ে এসেছে শুনে সায়নের পরিবারের সবাই হাজির হয়। রুদ্র একে একে সবার সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেয়। মেঘকে পিহুদের কাছে রেখে রুদ্র তার বন্ধুদের দিকে চলে যায়। মেঘ বসতে বসতে হঠাৎ সামিয়ার পায়ের দিকে তাকিয়ে চমকে ওঠে। পায়ে কি হয়েছে? মেঘের প্রশ্নে পিহু তাকায় এবং সেও জিজ্ঞেস করে। সামিয়া শান্ত স্বরে বলে। একটু কেটে গিয়েছে। পিহু তৎক্ষণাৎ বলে। বেশি কাটছে? ব্যথা করছে? চলো বাসায় চলে যাই, এই অবস্থায় থাকতে হবে না। সামিয়া তাকে আশ্বস্ত করে বলে। আরে না, তেমন কিছু না, হালকা কেটে গিয়েছে। ঠিক তখনই সুমনার গলা শোনা যায়। গেটের দিকে তাকাতেই দেখা যায় সুমনা আর রিক আসছে। শালা, তোর জন্য হয়েছে বেয়াদব। 10 টাকায় ঝালমুড়ি খাওয়া যেত। রিক মুখটা ভোঁতা করে রেখেছে। তাদের দেখে পিহু আর মেঘ এগিয়ে যায়। কিরে, এত দেরি হলো কেন? সুমনা ফুঁসে উঠে বলে। এই খবিসের জন্য আমার 10 টাকা গেল, দেরিও হলো। রিক তেতে উঠে জবাব দেয়। তুই টাকার বেলায় তো কিপটা প্রোব্যাক্স, খাওয়া দাওয়াতেও একটু কিপটাবি করিস না কেন? মেঘ ধমকের সুরে বলে। এই, এটা বিয়ে বাড়ি, বাচ্চাদের মতো ঝগড়া বাদ দে। কি হয়েছে ঠিকঠাক করে বল।
সুমনা বিরক্তি নিয়ে বলে, আমি আধা ঘন্টা ধরে তর্ক করে 70 টাকার ভাড়া 40 টাকায় নামিয়েছি। অর্ধেক রাস্তা আসতেই এ আপদ এসে রিক্সা থামিয়ে উঠে পড়ে। এখানে এসে ড্রাইভার 50 টাকার কমে মানছেই না। সে নাকি দুজনকে নিয়ে এসেছে। পিহু আর মেয়ে কথা না বাড়িয়ে সুমনাকে টেনে স্টেজের দিকে নিয়ে যায়। তার আগের জায়গাতেই বসে রিক চলে যায় রুদ্রতের কাছে। হঠাৎ একদল মেয়ে এসে মেঘদের ঘিরে ফেলে। তাদের মধ্যে এক মিষ্টি দেখতে মেয়ে হাসি দিয়ে বলে, হাই আপুরা, আমি সায়েন ভাইয়ের ছোট বোন। মেঘরা তার সঙ্গে পরিচিত হয়। মেয়েটি ভীষণ মিশুক, সঙ্গে সঙ্গেই বলে, চলো এখন আমাদের সঙ্গে, আমরা সবাই এখন বউয়ের বাড়ি যাচ্ছি হলুদ নিয়ে। পিহুরা উঠে তাদের সঙ্গে যায়। কিছু দূর যেতেই হঠাৎ সাদ এসে পথ আটকে দাঁড়ায়। সাদকে দেখে সুমনা মুখ ভ্যাংচায়। আর সাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেঘকে বলে, ভাবি, এই মিনি হাতিটাকে আমি নিয়ে যাচ্ছি। তোমার জন্য ভাইয়া অপেক্ষা করছে। আর পিউ, সামিরা, তোরা সায়নের কাজিনের সঙ্গে চলে আসিস। বলে সুমনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় সাদ। সুমনা মুচড়ামুচড়ি শুরু করলে অন্য হাতে রাখা আইসক্রিম তার দিকে এগিয়ে দিতেই চুপ হয়ে যায়। তাদেরকে সাদ হতাশার শ্বাস ছাড়ে। একে কেউ খাবার দিয়ে অনায়াসেই তুলে নিয়ে যেতে পারবে। গাড়িতে বসতেই সে আইসক্রিম খেতে শুরু করে। সাদ বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সুমনাকে। এমনিতেই গুলুমুলু, শাড়িতে যেন আরো গোলগাল লাগছে। তার চোখ চলে যায় সুমনার ঠোঁটের দিকে। চারিপাশে হালকা হালকা আইসক্রিম লেগে আছে। খেতে খেতে সুমনা কপটের রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? আমাকে এখানে এনেছেন কেন? অপরিচিত মানুষের সঙ্গে আমি যাই না। সাদ শান্ত গলায় জবাব দেয়, তো অপরিচিত লোকের দেওয়া আইসক্রিম খাচ্ছ কেন? না খেলে গলে যেত। খাবার নষ্ট করিস না। আমি হঠাৎ সাদ একদম তার মুখের কাছে চলে আসে। খাওয়া থেমে যায় সুমনার। চোখ তুলে তাকাতেই দেখে সাদের মুখ খুব কাছে, চোখে মুখে যেন অন্য কিছু লেখা। সুমনা ভাবে সে হয়তো আইসক্রিম চাইবে, তাই এগিয়ে বলে, খাবে? সাদ হাসকি স্বরে ফিসফিসিয়ে বলে। তবে আইসক্রিম না, অন্য কিছু। তার ঠোঁটের দিকে সাদকে এগিয়ে আসতে দেখে সুমনার বুক ধড়ফড় করে ওঠে। শ্বাস দ্রুত হয়ে যায়। নিজেকে সরিয়ে একদম সিটির সঙ্গে ঠেসে যায়। সাদ, কি করছো? সাদ অনুরোধের স্বরে বলে, প্লিজ, শুধু একবার। সুমনার শরীর শিউরে ওঠে। অনুভূতিগুলো যেন ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বলে, প্লিজ না, বিয়ের আগে না। সাদ আরো কোমল স্বরে বলে, ওয়ান কিস অনলি। সুমনা মাথা নাড়িয়ে অস্বীকার করল। সাদ নিজেকে নিয়ন্ত্রণ করে জোরে ফু দিয়ে শ্বাস ছাড়ে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। সুমনা লজ্জায় চুপসে যায়। সাদের দিকে ফিরেও তাকায় না। আর চোখে বরাবর তাকাতে তাকাতে সাদ এইভাবে ভাবে এই প্রথম সে সুমনাকে লজ্জা পেতে দেখল। যে মেয়েটি সারাক্ষণ বাচ্চামি করে লজ্জায়, সে যে তাকে কত সুন্দর বানিয়েছে। এদিকে দুইটা গাড়ি ফিল আপ হয়ে গেছে। সবাই উঠে পড়েছে। পিহু বেচারি জায়গা পায়নি। সেটা দেখে সামিয়া নেমে আসতে চাইলে সায়নের এক কাজিন, তার সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, তাকে আটকে দিয়ে বলে, তুই থাক পিউ, ওই যে পিছনে কালো গাড়িটা দেখছো, ওটাতে উঠে বসো। ওটাতে করে ভাইয়া যাবে, তুমি বরং ভাইয়ার সাথে যাও। পিহু মাথা নেড়ে সেই গাড়ির পেছনে সিটে গিয়ে বসে। অন্য গাড়িগুলো একে একে চলে যায়। সে মন খারাপ করে একা একা বসে আছে। এই কোন ভাইয়া ফাইয়া শালা এখনো আসে না কেন? হঠাৎ দরজা খোলার শব্দ। তাকিয়ে দেখে ড্রাইভিং সিটে ফারহান বসছে। তখনকার মতো এখনো ভুল দেখছে ভাববে, কিন্তু তাই বলে এত কাছে দেখে যেন অদ্ভুত। সাথে সাথে চিল্লিয়ে ওঠে, আম্মু, ভূত! তার মেয়েলি চিৎকারে ফারহান চমকে পেছনে তাকায়। তারপর তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। এই কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? মানুষ দেখলে উল্টো ভাববে। মুখ চেপে ধরায় পিহুর চোখ বড় বড় করে তাকায়। স্পর্শে তো মানুষই মনে হচ্ছে। কনফিউজড হয়ে সে ফারহানের হাতে একটা জোরে চিমটি কাটে। আউচ! ফারহান সাথে সাথে হাত সরিয়ে নেয়। তোমার মাথায় সমস্যা নাকি? পিহু অবাক হয়ে বলে, মানে আপনি সত্যি? কি সত্যি মিথ্যা? আপনি এখানে কি করছেন? নিজের গাড়িতে বসে কেউ এমন প্রশ্ন করলে কেমন লাগে ভেবে ফারহান বলে। আমার গাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? পিহু ভ্রু কুঁচকে বলে, কিন্তু শাহিন ভাইয়ের বিয়েতে আপনি কি করছেন? আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি হিরো আলম থাকবে? আর তুমি আমার গাড়িতে কি করছো? ওই গাড়িতে জায়গা হয়নি, তাই ফাহিমা আপু বলল এটাতে যেতে। কিন্তু এটা যে আপনার জানতাম না।
পরক্ষণে পিহুর মুখে খুশি ভাব। তবে ভালোই হলো। কিন্তু আপনি সায়েন ভাইয়ার ভাই, এটা তো জানতাম না। ওই ফাহিমা আপু কি আপনার বোন? নাম তো একরকম। এত প্রশ্ন শুনে ফারহান থমকে বলে, স্টপ। আমার সাথে যেতে হলে চুপচাপ যাবে, না হলে এখানেই রেখে চলে যাব। ফারহানের কথায় সাথে সাথে পিহু ঠোঁটে আঙ্গুল চেপে দেয়। লুকিং গ্লাসে সেটা দেখে ফারহানের হাসি পায়, কিন্তু নিজেকে সামলে বলে। আমাকে কি ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। পিহু বাথরুমের মতো সামনে গিয়ে সিটে বেল্ট লাগিয়ে নেয়। রুদ্র মেঘকে নিয়ে বাইকে করে এসেছে। গাড়ি পার্ক করে গেট দিয়ে ঢুকতে যাবে, অমনি চোখ পড়ে ফারহানের গাড়ি এসেছে। থামতেই পিহু ফারহান বেরিয়ে আসে। মেঘকে দেখে পিহু তাদের কাছে চলে আসে। পিহুকে ফারহানের সাথে দেখে রুদ্র একটু রেগে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে। এই, তুই আমার বোনকে নিয়ে কোথায় গিয়েছিলি? এত সাহস কে দিয়েছে তোর? ফারহান বিরক্ত স্বরে জবাব দেয়। আমার খেয়ে দেয়ে কাজ নাই, তোর বোনকে নিয়ে ঘুরতে যাব। সবাই ফেলে এসেছি, তাই আমার সঙ্গে নিয়ে এসেছি। রুদ্র রেগে পিহুকে বলে। সামিয়া কোথায়? ওদের সাথে না আসতে বলেছিলাম? তোকে রেখে এসেছে কোন আক্কেলে? পিহু দ্রুত বলে। ভাইয়া, আপুর দোষ নেই, জায়গা হয়নি, তাই আমি ফারহান ভাইয়ের গাড়ি করে এসেছি। সামিয়া আপু আমার সঙ্গে আসতে চেয়েছিল। রুদ্র আর কিছু না বলে তাদের ভেতরে যেতে বলে। এগোতে গিয়ে সামনে ফারহান তাকায়, বিরক্তি নিয়ে বলে। সামনে থেকে হট। ফারহানও বিরক্তি নিয়ে সরে গিয়ে বলে। হুট। দুজন দুদিকে চলে যায়। মেঘ পিহুকে নিয়ে সারার সাথে দেখা করতে স্টেজের দিকে যায়। বউয়ের সাজে সারাকে ভীষণ সুন্দর লাগছে। আশেপাশে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ আর পিহুকে দেখে সারা ইশারা করে কাছে ডাকে। আরে তোমরা কেমন আছো? এই তো আপু, ভালো। তোমার কি খবর? আরে বইলো না, এই বিয়ের কাজ নিয়ে এতক্ষণ বসে আছি, অবস্থা একদম খারাপ। রুদ্রা আসেনি? হ্যাঁ, সবাই এসেছে। আচ্ছা তোমরা ভিতরে যাও। সারার সাথে কথা বলে তারা বাড়ির ভেতরে গেল। সোফায় বরপক্ষের সবাই বসে আছে। রুদ্র মেঘ আর পিহুকে দেখে ইশারা করল পাশে এসে বসতে। তারা বাথরুমের মতো গিয়ে রুদ্রের পাশে বসে। সারার পরিবারের লোকজন তাদের আপ্যায়নে ব্যস্ত। এতক্ষণেও সুমনাদের দেখা না পেয়ে মেঘ পিহুকে জিজ্ঞেস করে। মেঘের কথায় রুদ্র পাশ থেকে বলে। আসছে। মাঝপথে গিয়ে গাড়ি টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রুদ্র আর তার বন্ধুরা মিলে হাসি ঠাট্টায় মেতে আছে। ঠিক তখনই অনু এসে হাজির। পাতা রঙা শাড়ি পরে বেশ সুন্দর লাগছে তাকে। মেঘের চোখ তার দিকেই যায়। রুদ্রকে দেখে অনুর সামনে এসে মলিন হাসিতে বলে। তুমি কেমন আছিস? কেমন রুদ্র কোনো জবাব দিল না। অনু তখন মেঘের দিকে তাকিয়ে হালকা হেসে বলে। আছো মেঘ? মেঘ হাসি মুখে জবাব দিল। এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আসি একরকম। আমার বালির গাড়ি চালানো শিখছো, পারে না চালাতে, তাও আবার চালাতে এসেছে। সুমনার আগে ফুঁসে কথাটা বলতে বলতে এগোতে থাকে। সাদ অসহায় গলায় বলে। আরে মেরি মা, বোঝো না ব্যাপারটা, আমার দোষ না। রাস্তার কংক্রিটের জন্য টায়ার পাঞ্চার হয়েছে। তো এগুলো যে রাস্তায় আছে, দেখোনি কেন? আজব, আমি তো গাড়ির ভেতরেই ছিলাম। রাস্তার বাইরে কি আছে আমি কিভাবে দেখবো? কথার মাঝেই হঠাৎ একটা মেয়ে এসে ধপ করে সাদের গলায় ঝুলে পড়ে। সাদ বেবি, আমাকে ব্লক করলে কেন? আই মিস ইউ। এমন দৃশ্য দেখে সুমনা থমকে দাঁড়ায়। এক হাত কোমরে দিয়ে চোখ কড়া করে তাকায়। সাদ তাড়াতাড়ি মেয়েটাকে সরিয়ে নিয়ে শুকনো ঠোক গিলে সুমনার দিকে তাকিয়ে বলে। আস্তাগফিরুল্লাহ খালাম্মা, আমার বউ আছে, দয়া করে দূরত্ব বজায় রাখুন। মেয়েটি আবারও সাদের গা ঘেঁষে দাঁড়িয়ে অবাক হয়ে বলে। সাদ বেবি, কি সব বলছো? হোয়াট ইজ খালাম্মা? আই এম ইয়োর। এটা শেষ করার আগেই সুমনা চটে গিয়ে মেয়েটির চুল পেছন থেকে টেনে ধরে। ব্যথায় মেয়েটি চেঁচিয়ে ওঠে। এই কি করছো? চুল ছাড়ো। সাদ শুধু গিলে গিলে তাকিয়ে থাকে, মুখ খোলে না। জানে কিছু বললেই বড়সড় বোমা ফাটবে তার উপর। সুমনা টেনে মেয়েটিকে সাদের কাছ থেকে দূরে নিয়ে এসে ছেড়ে দেয়। শোনোনি, তার একটা বউ আছে, তাও কাছে ঘেঁষতে আসছো কেন? মেয়েটির আগে বলে। তোমার এত সাহস কে দিয়েছে আমার চুল ধরার? আর তুমি কে আমাদের মাঝে? ও হ্যালো, আমি না, তুমি আমাদের মাঝে আসছো। আরেকবার যদি সাদের আশেপাশে দেখি, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দিব।
বলেই সাদের হাত ধরে টেনে বাড়ির ভেতরে ঢোকে। তারপর মেঘদের থেকে তাদের পাশে গিয়ে বসে। ড্রয়িং রুমে নাস্তা চলতে চলতে ছোটদের আড্ডাও বেশ উঠেছে, বেশ জমে উঠেছে। এক একজন মেতে আছে একে অপরের বিয়ের খবর নেয়ায়। সারার ছোট ভাই সায়েম ফারহানকে উদ্দেশ্য করে বলে। ফারহান শান্ত গলায় উত্তর দেয়। তার কুরকানি উঠেছে তাই করেছে, আমার কুরকানি উঠলে ভেবে দেখবো। রুদ্র ভাবলেশীন ভাবে পায়ের উপরে পা তুলে বলে। কুরকুরানি উঠতে মেশিন সচল থাকা লাগে, অচল মেশিনে কি আর এত সহজে কুরকুরানি ওঠে? রুদ্রের কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মেয়েদের অনেকে আবার বেশ লজ্জাও পায়। ফারহান তখনও শান্তভাবে বলে। তুই কি আমার সাথে ট্রাই করে দেখেছিলি সচল না অচল? আমি কি তোর মতো ওটা? এদের ঝগড়া দেখে মেঘ পিহুকে ফিসফিসিয়ে বলে। এদের ঝগড়া দেখলে মনে হয় দুই সতীন, এত লেগে থাকে কেন? পিহু আস্তে বলে। আমিও বুঝি না আসল কারণটা কি। ঝগড়াটা যেন বেশি দূর না যায় সেজন্য শান্ত হেসে বলে ওঠে। আরে এসব বাদ দাও, আগে আমাদের রফানের খবর দাও। সে তো শায়ানের বিয়ের পরপরই কনে দেখতে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই রাফানকে চেপে ধরে। কাকে দেখতে যাবে, কে সেই মেয়ে, নাম কি? রাফান মুচকি হেসে পিহুর দিকে একবার তাকিয়ে বলে। সে এমন একজন যাকে আমি ভালোবাসি। অনুভূতি অল্পদিনের হলেও এই অল্পদিনকে স্থায়ী করতে আমি শীঘ্রই তাকে আমার করে নেব। তখন সবাই দেখে নিও কে সেই মেয়ে। রাফানের কথায় সবাই বেশ মুগ্ধ হয়। সামিয়া পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাবে। সবাই নিজেদের ভালোবাসাকে আপন করে পাচ্ছে, শুধু আমি একা হতভাগিনী। এমন সময় রুদ্র সবাইকে তাড়া দেয় বউকে হলুদ লাগিয়ে তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতেও তো প্রোগ্রাম আছে। তার কথায় আড্ডা রীতি টেনে সবাই একে একে বাড়ির বাগানের প্যান্ডেলের দিকে যায়। ফারহান তখনও সোফায় বসে ফোন টিপছে। সবাই বেরিয়ে গেলে পিহু আস্তে পা ফেলতে ফেলতে তার সামনে এসে দাঁড়ায়। ফারহান ভ্রু কুঁচকে তাকাতে এসে জিজ্ঞেস করে। আপনি যাবেন না? বসে আছেন যে? ফারহান উত্তর দেয়। কাজ আছে, একটু পরে যাচ্ছি, তুমি যাও। কিন্তু পিহু যায় না, দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে কোনো কথা বলবে কি বলবে না ভেবে দ্বিধায় আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান ফোনের চোখ রেখে গম্ভীর গলায় বলে। কি হলো, যাও। পিহু আর না ভেবে ধপ করে বলে ফেলে। আসলে কি আপনার মেশিনের সমস্যা? কথা শেষ করেই সে ভোঁদৌড়। ফারহান হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে সামনে তাকায়, কিন্তু কেউ নেই। পাশ ফিরেই দেখে শাড়ির কুচি ধরে কোনো মতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে পিহু। ফারহান বিড়বিড়িয়ে বলে। ভাইয়াটার মতোই বেয়াদব হয়েছে। মেঘ আর সুমনা পিহুকে দৌড়ে আসতে দেখে বলে। কিরে, এভাবে কেন দৌড়চ্ছিস? পিহু তাদের সামনে এসে চারিপাশে তাকিয়ে বলে। না, এমনি আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করেছিস? মেঘ আর সুমনা কপাল কুঁচকে কি বলতেই পিহু বলে। রিককে দেখছি না। যেই ছেলে আমাদের পিছে আঠার মতো লেগে থাকে সেটা এখন উধাও। ডাল মে কুছ কালা হ্যাঁ। পিহুর কথা শুনে সুমনা বলে। নাহি নাহি, পুরো ডালটাই কালা হ্যায়, ওদিকে দেখ। সুমনা আঙ্গুল দিয়ে ইশারা করতেই সবাই তাকায়। স্টেজ থেকে একটু দূরে এক সাইডে রিক বসে আছে, পাশে তখনকার সেই মেয়েটি। মেঘরা জহুরি চোখে তাকিয়ে মেঘ বলে। ওইটা ওই মেয়েটা না? ওই যে সায়ন ভাইয়ের বোন মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তবে ওর সঙ্গে রিক কি করছে? সুমনা এগিয়ে গিয়ে বলে। চল, ব্যাটারে হাতে নাতে পাকড়াও করার সময়। তোমার নামের মতোই তুমিও অনেক মিষ্টি। মিষ্টি রিকের কমপ্লিমেন্ট পেয়ে হালকা হাসে, তারপর বলে। ধন্যবাদ ভাইয়া। মিষ্টির মুখে ভাইয়া শুনে রেখে তৎক্ষণাৎ বুকে হাত দিয়ে আহ করে ওঠে। মিষ্টি একটু ভড়কে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? রিক মিষ্টির দিকে তাকিয়ে বুকে হাত রেখে বলে। ভাইয়া ডেকো না, এখানে ব্যথা লাগে। তখনই কারো গলায় রিক মিষ্টি দুজনেই পাশ ফিরে তাকায়। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ডাকে ওর অ্যালার্জি আছে, তুমি বরং আঙ্কেল ডাকো। পিহুর কথায় মিষ্টি হেসে ওঠে আর রিক পিহুদের দেখে আটকে উঠে দাঁড়ায়। এই রে, দিবে রে দিবে, এতক্ষণে সব চেষ্টায় জল ঢেলে দিবে। দ্রুত বলে ওঠে। তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, যা যা। রিকের কথায় পাত্তা না দিয়ে সুমনা বলে। তুই আগে বল, তুই এখানে কি করছিস? মিষ্টি, তোমাকে কি এই রিক দ্য ফেক ডিস্টার্ব করছে? মিষ্টি মাথা নেড়ে বলে। না না আপু, আমি অনেকটাই ক্লান্ত ছিলাম। উনি এসে আমার সঙ্গে শুধু গল্প করছিলেন, আমার ভালোই লেগেছে। উনি অনেক ফানি।
মেঘদের আর কিছু বলার সুযোগ না দিয়ে রিক নিজেই দ্রুত সেখান থেকে চলে যায়। সে যেখানে থাকুক নিজের নামে যা যা সুনাম করেছে সবকিছুর উপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। রিককে চলে যেতে দেখে সবাই হাসি ধরে না রেখে বলে, আরে কোথায় যাচ্ছিস? আয়, আমরাও শুনি তোর মজার মজার কথা। তাদের হাসাহাসির মাঝে হঠাৎ এক মধ্যবয়সী আন্টি এসে দাঁড়ায় সামনে। মেঘের থতনা ধরে এদিক সেদিক ঘুরিয়ে দেখে বলে, নাম কি তোমার? বইয়ের কি লাগো? বলেই মেঘকে আর উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে পাশ থেকে একটা ছেলেকে টেনে এনে দাঁড় করায়। ছেলেটি হ্যাবলার মতো সব দাঁত বের করে হাসছে। তা দেখে মেঘ, পিহু, সুমনা তিনজনই একসঙ্গে একবার মহিলার দিকে তারপরে ছেলেটির দিকে তাকায়। মহিলাটি ছেলের সারা